প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। তার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বেশ 10টি, প্রথমে 6টি, পরে 4টি কমিশন গঠন করার মধ্য দিয়ে বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেই এই কমিশনগুলো কী ধরনের পরিবর্তন আসলে বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের যে চেতনা বা বিশ্বাস, কিংবা আরও স্পষ্ট করে বললে যে স্পিরিট, সেটি সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা জন আকাঙ্ক্ষা সেটি ধারণ করা সম্ভব হবে, প্রাতিষ্ঠানিক যে সংস্কারের জায়গাগুলো টেকসই হবে, সেই প্রসঙ্গের সূত্র ধরে টেকসই গ্রহণযোগ্য নির্বাচনের প্রসঙ্গ নিয়েও সরকার তথা নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা আমরা শুনছি। পাশাপাশি যেটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, একেবারে প্রধান উপদেষ্টা বললেন যে 25-এর শেষে অথবা 2026 সালের শুরুতে নির্বাচনটি হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবকে গ্রহণ করার পাশাপাশি তারা আরও স্পষ্ট করে নির্বাচনের যে প্রসঙ্গে আরও স্পষ্ট করে শুনতে চান। সংস্কার এবং নির্বাচনের প্রসঙ্গ নিয়ে সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা রয়েছে এবং যার যার অবস্থান থেকে রাজনৈতিক দলগুলো নানা ধরনের রাজনৈতিক কর্মসূচি দিয়ে রাজনৈতিক দলগুলোর যে এজেন্ডা সেটি জনগণের কাছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি এই বিতর্কটি এখনও নানাভাবে নানা আঙ্গিকে আমরা সেটি লক্ষ্য করছি যে সংস্কার শেষে নির্বাচন, সেটি কতদিন সংস্কারের জন্য সরকারকে দেওয়া হবে, বা সরকার সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে কতটা ঐক্য তৈরি করতে পারবে, সে আলোচনাগুলো যখন চলছে তারই প্রেক্ষাপটে আজকের আলোচনার বিষয় সংস্কার শেষে নির্বাচন, বিতর্ক কেন। এ বিষয়ে আলোচনা করার জন্য তিনজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন তাদের সাথে পরিচয় করে দিয়ে আলোচনা শুরু করার আগে সর্বডানে আছেন রাজনীতি বিশ্লেষক ডক্টর ফয়জুল হক, মাঝখানে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আমার ডান দিকে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে এবিএম মোশাররফ হোসেন, মোশাররফ ভাই, আসতে চাই যে আসলে সংস্কার শেষে নির্বাচন, আমরা শুরুতে যৌক্তিক সময়, পরে এসে আবার দ্রুত সময়ের কথা বলছি। সরকার একটি টাইম ফ্রেমের কথাও তারা উল্লেখ করছে, বিশেষ করে বছরটি উল্লেখ করেছে। সেটি নিয়ে আপনার দল থেকেও মন্তব্য আছে, আপনারা আরও নির্দিষ্ট করে শুনতে চান। কিন্তু এই আলোচনাটিতেও আছে যে যে সংস্কার, একেবারে মৌলিক সংস্কারগুলো না করে নির্বাচন দিলে এই জন আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে জন আকাঙ্ক্ষা, সেটি কতটা পূরণ হবে বা সেটি কতটা সাধারণ মানুষের আস্থার জায়গাটা কতটা তৈরি হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর তৌহিদুল হক, ধন্যবাদ আমার দুই সদস্য আলোচক। সংস্কার, আপনি কি সংস্কারটা করবেন আমরা তো স্পষ্ট ভাষায় জানতে চাই। আমাদের দলের পক্ষ থেকে এবং অনেক রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি কি সংস্কার করতে চান তার একটি রূপরেখা আপনি দেন, যে এই আমি সংস্কার করতে চাই। কিন্তু আপনি বলছেন সংস্কারের পর কোন সংস্কার করবেন আপনি বলেন। আমরা যেটা আমাদের সাধারণ দৃষ্টিতে আমরা যেটা দেখি যে আপনার মূল লক্ষ্য আগামী দিনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করা। জি, সেই নির্বাচনটা করার জন্য আপনার যে সংস্কারটা দরকার আমরা তো মনে করি সেইটাই মুখ্য ব্যাপার। কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আপনাকে তো অনন্তকাল কেউ সময় দেবে না যে আপনি দীর্ঘ যুগের পর যুগ আপনি ক্ষমতায় থাকবেন অথবা আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, এই রাইটটা আপনাকে কেউ দেয়নি। বরং আপনাকে একটা উদ্বুদ্ধ প্রেক্ষাপটে যে আগের ফেসি শেখ হাসিনা সরকার বাংলাদেশের বিশেষ করে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে এমনিভাবে দুর্বল করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, এগুলিকে রিপেয়ার করে আপনি একটি যৌক্তিক নির্বাচন দেবেন। তো সেই নির্বাচন কতটুকু দিন লাগবে আপনি তো সেটা বলবেন। আমরা দেখেছি এর মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী মার্চের মধ্যে তারা পূর্ণাঙ্গ ভোটার লিস্ট দিতে পারবে। কারণটা কি, এখন নতুন ভোটার লিস্ট আপনার সংযুক্ত করারও কিছু নাই, বিয়োজন করারও কিছু নাই, যেরকম মারা গেলে সেটা বাদ দেবেন। কারণ আমাদের ডাটাবেসে যাদের বয়স 16 মানে 16 তাদেরকেই কিন্তু ডাটা আছে। আপনি 18 হয়ে গেলে অটো তারা কিন্তু ভোটার হয়ে যায় অটো। সুতরাং এখানেও আপনার কঠিন কোনো কিছু না, কোনো দেরি করার কোনো সুযোগ নাই। তারপর হলো আপনার প্রশাসনিকভাবে যেইটা আমাদের বক্তব্য, তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য যে আপনি টোটাল একটা নগ্ন দলীয়করণ করা হয়েছে। তাহলে এই 4 মাসে আপনার অগ্রগতিটা কি? না, আপনারা তো সরকারের কাছে একটা নির্বাচনের সময় কবে নাগাদ হতে পারে সেটি তো সরকার বলছে, কিন্তু এরপরও প্রশ্ন থেকে যাচ্ছে কেন? আমরা তো বলেছি আপনি কি করতে চান সেটা বলেন, আপনি একটা রোড ম্যাপ দেন যে আমি এই আমার প্রশাসন সংস্কার করতে এতদিন লাগবে, আমার রাজনৈতিক দলগুলিকে সংলাপ করতে এতদিন লাগবে, আমার অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, আমার সুশীল সমাজ বলেন, আমার গণমাধ্যম বলেন, আমার অন্যান্য সেক্টর যারা স্টেক হোল্ডার তাদেরকে এতদিন লাগবে বলে সমন্বয় করে আপনি একটি জায়গায় নিয়ে এসে আপনি বলবেন এই দিনের মধ্যে আমি শেষ করবো। শুধু তাই না, এখানে তো মূল কথাটা হলো সংস্কার।
আপনার সংস্কারের বিষয়ে ইতিমধ্যে আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রায় 42টি রাজনৈতিক দল লিখিতভাবে রিটেন তারা 31 দফার একটি সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে। তারপরও তারা বলেছে এর বাইরেও যদি কেউ বেটার কোনো প্রস্তাবনা দেন সেটা গ্রহণ করার মতো সেই মন মানসিকতা আমাদের আছে, আমরা প্রস্তুত আছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী আরেকটি রাজনৈতিক শক্তি, তারা ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে তারা একটি রূপরেখা দিয়েছে। আজকে বাম গণতান্ত্রিক ঐক্যজোট যারা এই 5ই আগস্টের আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারা লিখিতভাবে তাদের সংস্কার প্রস্তাব দিয়েছে। তাহলে আপনার সংকটটা কোথায়? বরং আমরা দেখেছি এই সরকার যে সময় ক্ষেপণ করার জন্য আজকে আপনার মনে করেন এই যে আপনি কমিশনের কথা বলেছেন, কমিশনের মধ্যে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন করে প্রতিনিধি আপনি রেখেছেন অন্য মানে, তাহলে আপনি কেন হয় রাজনৈতিক দলের আপনার এই যে জোটগুলি আছে বা রাজনৈতিক দল তাদেরকে রাখলে তো আপনার এটাকে এই যে দীর্ঘ সময় আপনার নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আপনি তো সেখানে করেন নেই। আপনি এখন বলছেন যে এই রিপোর্ট দেওয়ার কথা আপনার এই ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যে কমিশন প্রথম যে 6টি, হ্যাঁ 6টি, এরপর আপনি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, মানে আরো 3 মাস, আবার আপনি সুশীল সমাজের যোগ আরো 6 মাস, তারপর এগুলোতে সমন্বয় করবেন আরো 2 বছর। অর্থাৎ এগুলি কি দরকার আছে? কারণ অলরেডি সংস্কারের সকল উপাদান আপনার টেবিলে আছে, কোনটা আপনি অ্যাকসেপ্ট করবেন কোনটা করবেন না, অথবা কোনটা সংযোজন করবেন কোনটা বিয়োজন করবেন, এটা আপনার এখন আপনার এখতিয়ার, কারণ বলটা আপনার কোর্টে। কিন্তু সেখানে আপনার কোনো টাইম ফ্রেম নাই, কবে কি করবেন, বরং আরও কিছু কিছু যে কথাগুলি বলি, যেমন আপনি মনে করেন একজন উপদেষ্টা রেজওয়ান হাসান বলেছে রাজনৈতিক দলরা কিছুই করে না। তাহলে আজকে যে আপনারা এই ক্ষমতায় এসে বসেছেন এটা কি আজকে রাজনীতির দলের অবদান? আজকে বাংলাদেশ যতটুকু অগ্রগতি হয়েছে এটা তো রাজনৈতিক নেতৃত্বের কারণেই হয়েছে। হ্যাঁ, আমাদের অনেক দুর্বলতা আছে, অনেক ফল্ট আছে, কিন্তু তারপরও তো রাজনৈতিক মানে নেতৃবৃন্দকে আপনাকে কৃতিত্বটা দিতে হবে। কিন্তু আজকে আমরা নানা জনের নানা কথা শুনি, নিশ্চয়ই পরস্পর বিদ্বেষপূর্ণ মন্তব্য করলে সেটি সম্পর্কের জায়গাটি আরো ফাটল। পাশাপাশি আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই সরকার শুধু কিন্তু একটা সংস্কার করে একটা নির্বাচন দেওয়ার না, পাশাপাশি কিন্তু সেটা রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। সুতরাং জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্রের যেই কাজগুলি দৈনন্দিন কাজগুলি থাকে, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, জনগণকে স্বস্তি দেওয়া, এইগুলির ক্ষেত্রেও তো তারা ব্যর্থ হচ্ছে। সুতরাং তাদের জনপ্রিয়তার যে পারদটা আগে যেখানে ছিল ধীরে ধীরে কিন্তু সেটা নিম্নগামী হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের চিন্তা। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই। আপনার কাছে আসতে চাই শহীদ ভাই, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে বোঝাপড়া কিংবা সংস্কারের প্রশ্নে যে ধরনের আলাপ আলোচনাগুলো হওয়া দরকার, মোশাররফের কথা আপনি শুনলেন, মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তো খুব একটা বেশি সন্তুষ্ট না। জি, ধন্যবাদ তৌহিদ ভাই আপনাকে এবং আপনার মাধ্যমে এশিয়ান টিভির দর্শকদেরকে। রাজনৈতিক দলগুলো যে সংস্কারের কথা বলছে এবং সরকার যে সংস্কারের রূপরেখা যেটি দাবি করছে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে, এবং সরকার যে কথা বলছে এতে রাজনৈতিক দলগুলো খুশি না, যে কথাটি আপনি বলেছেন। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে এখন একটি ধোঁয়াশা এবং একটি কি বলে এটাকে, যে অপরিষ্কার রয়েছে, বিষয়টা একটু ধোঁয়াশা রয়েছে তাদের বোঝার ক্ষেত্রে। আমার মনে হয় এটিকে আপনার কাছে মনে হয় যেটি মোশাররফ ভাই বললেন যে আসলে সংস্কার কমিশন গঠন করা, রিপোর্ট প্রদান করা, অংশীজনের সাথে আলোচনা করা, এই প্রক্রিয়াগুলো দ্রুত সময় করা যেত, কিন্তু যেভাবে হচ্ছে সেটি সময় ক্ষেপণ হচ্ছে। না, নিঃসন্দেহে যেটি মোশাররফ ভাই বলেছেন যে সময় ক্ষেপণ তো হচ্ছেই, যে সংস্কারগুলো করা দরকার ছিল সেই দিকে আগাচ্ছে না সরকার। সংস্কারের কথা বলছে, তারা 8টি কমিশন করেছে, কমিশনের জন্য একটি সময় বেঁধে দিয়েছে, 10টি পরে আবার 2টিও, টোটাল 10টি, 6টি পরে 4টি। জি। তো এই সংস্কার কমিশনের জন্য যে সময় বেঁধে দিয়েছে, তো মৌলিক সংস্কার যেগুলো দরকার ছিল সেদিকে আগাচ্ছে না সরকার। এজন্যই এই ধোঁয়াশাটি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেটি আমি যদি বলি এইভাবে যে দেখুন, একটি নির্বাচনের দাবি করেছে রাজনৈতিক দলগুলো, কারণ হচ্ছে যে এদেশের মানুষ দীর্ঘ 15 বছর 16 বছর ভোট দিতে পারে নাই। তো সেই জায়গা থেকে একটি পরিবেশ তৈরি হয়েছে, এদেশের মানুষ ভোট দিয়ে তাদের সরকার নির্বাচন করবে, সেই প্রত্যাশাটি এদেশের জনগণের, রাজনৈতিক দলগুলোরও। এখন সংস্কার কমিশনগুলো কি কি কাজ করবে এখন একটি নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য, সেই জায়গাটায় প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু শহীদুল ইসলাম ভাই, এখানে একটা বড় আলোচনার একটা ক্যানভাস তৈরি হয়েছে যে আমাদের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বলছে শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। তাহলে এই মন্তব্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের ভুল বোঝাবুঝি অথবা দূরত্বের জায়গাটা বাড়িয়ে দেবে কিনা? দূরত্বের জায়গা তো অনেকটা, আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন যে দূরত্বের জায়গা বাড়িয়ে দিবে কিনা, দূরত্বের জায়গা অনেকটা বেড়ে গেছে। আমরা যেটা মনে করি যে এটা বেড়ে গেছে এজন্য যে
বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে এখন জি যে যারা বৈষম্য বিরোধী ছাত্রদের কথা বলেন, যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা দাবি করে নেতৃত্ব, পিছনে কারা ছিল, সেই পিছনের শক্তিটি পিছনে আছে, সেটি সামনে এখনো পরিষ্কার হয়নি সবগুলো এই শক্তিগুলো। তো সেক্ষেত্রে তারা যেই চিন্তাটি করছেন, আমার মনে হয় যে এই চিন্তাটি কতটা সঠিক বেঠিক এটা আরও কিছুদিন গেলে এটা পরিষ্কার হবে। বিষয়টা হলো যেটা আমি বলছি, যে একটি রাজনৈতিক দল যখন একটি সরকার, ফ্যাসিবাদী সরকার আমরা যাদেরকে বলি, তারা পালিয়ে যাওয়ার পরে যেই সরকারটি আসলো, এখন তারা কি দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকার জন্য এসছে, নাকি তারা একটি নির্বাচন দিয়ে এদেশের যারা দেশ চালাবার জন্য যারা মূল স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো, তাদের কাছে ক্ষমতায় দেওয়ার জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য সংস্কারগুলোর কথা বলছে। কিন্তু সরকার প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কয়েকজন আরও সম্মানিত উপদেষ্টা বলছেন যে আসলে তারা ক্ষমতায় থাকার জন্য আসেননি, তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে তারা আবার যার যার কাজে ফিরবেন। তো আমরা সেই কথাটি বলতে চাই যে যেই কথাটি তারা বলছেন, তারা সেই কথার উপরে থাকুন। তাহলে যেটি মোশাররফ ভাই বললেন, যে তাহলে একটি রূপরেখা দেওয়ার ক্ষেত্রে তাদের বাধাটা কোথায়, যে আমরা এই কয়দিনের ভিতরে এই সংস্কারগুলো করব। আমি যে বারে বারে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংস্কার। তো এখন যেখানে রাষ্ট্র মেরামতের জন্য, একটি নতুন নির্বাচনের জন্য যে ফ্যাসিবাদী সরকার ছিল তাদের বিচারের আওতায় আনা দরকার অতি দ্রুত, সেই কাজটি কি হচ্ছে? সেই কাজটি কিন্তু প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। তো এখন আপনারা যারা এদেশে এই 16 বছর শাসন করেছে, ফ্যাসিবাদী শাসন, প্রতিটি সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি সেক্টরে সেক্টরে সেই ফ্যাসিবাদের দোসররা আছে। আপনি তাদের না সরিয়ে, তাদের সংস্কার না করে আপনি কি সংস্কারগুলো করবেন? এখন আমি একটু যদি বলি, যে আমি কয়েকদিন আগে বোধহয় গত সপ্তাহে যে একটি সংস্কার কমিশন, যেটি গণমাধ্যম সংস্কার কমিশন, তাদের সাথে আমাদের একটি বৈঠক হয়েছে। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি কি সংস্কারগুলো করতে চান, এখন আপনারা শর্ট টাইমে কি সংস্কার করতে চান আর লং টাইমে। তো এখন আপনাদের সময় তো স্বল্প, এই 1 বছরের মধ্যে আপনারা কি সংস্কার করতে পারবেন? আমার মনে হয় যে সংস্কারগুলো তখন তারা একটা ফিরিস্তে আমাদের সামনে তুলে ধরলো, তার ভিতরে যে মৌলিক এখন যে সংস্কারটা সেটি নাই। তো আমি বললাম যে এই যে গণমাধ্যম বিগত সরকারকে ফ্যাসিবাদী সরকারে পরিণত করবার জন্য ভূমিকা পালন করেছে একটি অংশ, গণমাধ্যমের একটি অংশ, সাংবাদিকদের একটি অংশ, সেইখানে সংস্কারের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এটার কোনো জবাব তাদের কাছ থেকে আসেনি। সুতরাং তারা কি সংস্কার করতে চেয়েছে? যে এখন আপনি বলতে চাচ্ছেন যে অনেকেই বা সংস্কার কমিশনের মধ্যে অনেকেই মূল স্পিরিটটা ধরতে পারছে না, এবং আমরা যে এটি আমরা বুঝতে পারছি, যার কারণে যেটি বলতেছেন যে এই রাজনৈতিক দলগুলোর সাথে জায়গাগুলো এত বেশি মাত্রা বেড়ে যাচ্ছে। শহীদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। ডক্টর ফজলুলের কাছ থেকে আমাদের সংস্কার, আগামী যে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে ঐক্য বা সমঝোতার প্রসঙ্গ, পাশাপাশি গণ অভ্যুত্থানের নেতৃত্বের বিষয় নিয়েও কিন্তু এখন আমরা নানা ধরনের তর্ক বিতর্ক আমরা শুনছি। সব কিছু মিলে আসলে এই প্রশ্নটি অনেকেরই প্রশ্ন, যেহেতু আপনি রাজনীতির এই বিষয়গুলো নিয়ে খোঁজখবর রাখেন, বিশ্লেষণ করেন, যে আসলে আমাদের রাজনীতি নির্বাচনের প্রসঙ্গ ধরে সামনে আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি। দেখেন, বাংলাদেশে দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্যই তারা লড়াই করেছে। তারা কিন্তু তাদের প্রথম দাবিটা, আপনি যদি 5ই আগস্টের পূর্বের দিনের ইতিহাস দেখেন, তাহলে কিন্তু বাংলাদেশের সকলের একটা জায়গা ছিল, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ যে পদ্ধতিতে দেশ সংস্কার করছে বা দেশ চালাচ্ছে, সেই পদ্ধতি বিলুপ করে একটি নতুন পদ্ধতিতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালিয়ে যাওয়া। সেই জায়গায় কিন্তু কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই বিরোধী দলগুলোর মধ্যে, না বিএনপির সাথে, না জামাত, না হেফাজত, না চরমনাই, সব রাজনৈতিক দল ঐক্যমত যে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু কোনো নির্বাচন হতে পারে না। তো সেই নির্বাচনী ধারাটাকে আনতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় হয়তো আমাদের অনেক ব্যর্থতা গিয়েছে, আমাদের হয়তো আন্দোলনের বিভিন্ন জায়গায় দলীয় ট্যাগ থাকার কারণে আন্দোলনগুলোকে একদম স্তব্ধ করে দিয়েছে, গুলিবর্ষণ করেছে, বন্ধ করেছে। সেটা অনেক পুরাতন ইতিহাস, বললে শেষ হবে না। বিএনপির স্যাক্রিফাইস, জামাতের ইতিহাস, কিংবা অন্য রাজনৈতিক দলের ইতিহাস আমরা জানি যে গত প্রায় 9 মাসেও, মানে এই 5ই আগস্টের পূর্বের 9-10 মাসের ইতিহাসেও যদি দেখেন, বিএনপি সহ অন্য সিনিয়র দলগুলোর মধ্যে প্রায় শতাধিক মানুষকে তারা শুধু হত্যা করেছে, মানে কয়েকটা প্রোগ্রামকে কেন্দ্র করে। 28শে অক্টোবর, তার আগের 10ই ডিসেম্বর, এরকম কার্যক্রমকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মামলা ছিল। ওই জায়গা থেকে মানুষের এক্সপেকটেশনটা 5ই আগস্টের পরে বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে ছাত্র জনতা যখন নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতাও 5 তারিখের আগে জানে না হোয়াট ইজ গোয়িং অন। তারা একটা রাষ্ট্রের সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে বিজয় এনেছে, কিন্তু বিজয় আনার সাথে সাথে এখানে কিন্তু এক্সপেকটেশনটা বৃদ্ধি পেয়েছে যে আমরা তাহলে আওয়ামী লীগের সেই তন্ত্র স্টাইলে চলবো, নাকি নতুন বাংলাদেশ গড়ব।
এটা থাকা দোষের কিছু নয়। মানুষের এক্সপেকটেশন বাড়বে, বিজয়ের উপর ভিত্তি করে চাহিদা হবে, আন্দোলনের একটা জায়গা থেকে শুরু করব একরকম, শেষ হবে আর এক রকম, এটাই প্রত্যেকটা আন্দোলনের ইতিহাস। সেই জায়গা থেকে 5ই আগস্টের যে সংস্কার এবং নির্বাচন, এই দুটো পদ্ধতিতেই কিন্তু দেশবাসী এগ্রি ছিল, তাতে কোনো সন্দেহ নাই। এবং এখন কি দেখছেন? না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সহ সবাই তো পজিটিভ, এখানে তো কেউ নেগেটিভ প্রকাশ করে নাই যে আমরা আদৌ সংস্কার চাই না। রাজনৈতিক দলগুলো যেটা বলছে, আমরা গাঁথবাঁধা নিয়মে 1000 সংস্কার একসাথে করতে চাই না, আমরা চাই বেসিক যে সংস্কারটা এখন বাংলাদেশে দরকার, ইমিডিয়েটলি যে ট্রিটমেন্টটা দরকার সেটা করতে হবে। আপনি সংস্কার করতে হলে আপনি যদি 1 লক্ষ সংস্কার করেন, আপনি তো 10 বছর থাকলেও আপনাকে এই সংস্কার শেষ হবে না। আবার যদি আপনি বেসিক একেবারেই কোনো সংস্কার না করেন, তাহলে তা আওয়ামী লীগের নিয়মে থেকেই আপনাকে নির্বাচন করে বিদায় নিতে হবে, সেটাও তো কোনো সংস্কার হবে না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো দূরদর্শিতার পরিচয় দিয়ে অনেক সময়ও দিচ্ছে, কিন্তু ধৈর্যেরও পরিচয় দিচ্ছে। আপনি কিন্তু বললেই হবে না যে রাজনৈতিক দলগুলোর অনেক ভুল ত্রুটি, তারা উল্টাপাল্টা। এই জায়গাতে ডক্টর ফজলুল হক, যে রাজনৈতিক দল এবং এই বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এর মাঝখানে কেউ কি আছে? না, এখানে অনেকেই অনেক গুটি খেলবে। আপনাকে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিচ্ছে, এই গুটিগুলো দেখছে, বুঝছে, সেজন্যই। কিন্তু ছাত্র জনতা ইনোসেন্ট, কোনো সন্দেহ নাই। ছাত্র জনতার দাবি একটা সংস্কার লাগবে, দেশটাকে সুন্দরভাবে চালাতে হবে, আগামীর রাষ্ট্র এভাবে হতে হবে। অবশ্যই সেটাকে আমি ওয়েলকাম জানাই। যেমন আমি রিসেন্টলি 2-1টা আমাদের সেমিনারে অংশগ্রহণ করে ছাত্রদের অভিমত বুঝলাম এরকম, যে সংস্কার ইজ নট মিনস আপনি শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকেই সংস্কার করতে হবে। তারা এ ধরনেরও সংস্কার চায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও যাতে করে অন্তত ইয়াং জেনারেশনকে রিক্রুট করা যায়, শিক্ষিত সমাজদেরকে নমিনেশন দেওয়া যায়, ভদ্র মানুষগুলোকে দলের মধ্যে নিয়ে যায়। এটা তো বলা কোনো অন্যায় না, এই জিনিসগুলো চলমান প্রক্রিয়া। যেমন বিএনপি বলেছে, আমাদের মোশাররফ ভাই খুব ভালো করেই বলেছেন, 31 দফা, জামাতের সম্ভবত 40 দফা, এর মধ্যে 10টা দফা তারা গভর্নমেন্টকে দিয়েছে, আর 30টা দফা বাস্তবায়নের জন্য পরবর্তী তারা যখন সুযোগ পাবে বা পরবর্তী সরকারের কাছে তারা দিবে। 31 দফা নিয়ে এখন মাঠ পর্যায়ে কাজ করছে, দীর্ঘদিন ধরে কাজ করছে তারা। রাইট, তারা কাজ করছে, এবং তারা শুধু কাজ না, আপনাকে যদি 31 দফার ক্ষেত্রে, আমি যদি ভুল না করে থাকি, এই কমিটির নেতৃত্ব দিচ্ছে মোশাররফ ভাই। রাইট, এবং আপনি যদি একটা সঠিক সুন্দর জায়গাটা দেখেন, যে বিএনপির জনাব তারেক রহমান সাহেবের সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে, দিকটা হচ্ছে এই যে সেনি এই 31 দফাকে কোনো কাগজে কলমে লিখে রাখতে চাচ্ছেন না। সে কারণে বিভাগ ওয়াইজ, জেলা ওয়াইজ, ইউনিয়ন ওয়াইজ প্রত্যেকটা জায়গায় 31 দফার কর্মশালা হচ্ছে। তার মানে কি এই যে ডক্টর ফজলুল হক, যে আসলে আগামী নির্বাচনে কারা ক্ষমতা আসবেন সেটি তো জনগণ যাদেরকে সমর্থন দেবে, ভোট দেবে, তারাই ক্ষমতা আসবে। কিন্তু সেটি নিয়েও কিন্তু এই এখন যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে, তাদের মধ্যে যে প্রতিযোগিতা, সেটি তো গণতান্ত্রিক প্রতিযোগিতা, থাকতে কোনো দোষ নেই, সেটি তো থাকবেই। কিন্তু এই প্রতিযোগিতা নিয়েও দূরত্বের কলকাঠি তৈরি হচ্ছে কিনা, না, এটা রাজনৈতিক জায়গায় যখন 4 জন মানুষের মধ্যে একজন অ্যাবসেন্স থাকবে, বাকি 3 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ভাবটা প্রকাশ বেশিই পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন সেটা গণতান্ত্রিক হলে তো কোনো অসুবিধা নেই, গণতান্ত্রিক প্রক্রিয়াই হচ্ছে। বাংলাদেশে যখন অগণতান্ত্রিক হচ্ছে বা হওয়ার অভিযোগ, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত যা হচ্ছে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারায় আমরা আগাচ্ছি। আমরা তো বলছি না আগামী নির্বাচনের আগ পর্যন্ত গণতন্ত্র কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে না, কারণ নির্বাচনই একমাত্র রোড ম্যাপ যেখান থেকে আপনি ক্লিয়ার হবেন যে মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে কিনা, ব্যালটের মাধ্যমে সেটা সে প্রকাশ করতে পারছে কিনা। তো সে কারণেই তো রাজনৈতিক দলগুলো বলছে যে অবশ্যই আপনাদেরকে একটা রোডম্যাপ দিতে হবে এবং নির্বাচনের প্রক্রিয়ায় যেতে হবে। সেই জায়গাটায় রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ। পাশাপাশি ছাত্র জনতা সহ এই দেশের সাধারণ নাগরিকরা যদি মনে করে আরো 1টা নয় 5টা দল গঠন করবে, এটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উন্মুক্ত স্বাধীনতার অংশ, যে কোনো ব্যক্তি দল গঠন করতে পারে, কিন্তু সেই দলটা যাতে কোনোভাবে কোনো একচেটিয়া কারো সমর্থন পুষ্ট না হয় সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো কনসার্ন। তবে বাংলাদেশের বৃহত্তর যে রাজনৈতিক দলগুলো আছে, আমি মনে করি এদেরকে ব্যতি রেখে রাষ্ট্র সংস্কার কিংবা আগামী নির্বাচন কোনোটাই সুন্দর হবে না। কারণ আপনি নির্বাচন করবেন কাকে দিয়ে? যাকে দিয়ে করবেন, যারা 16 বছর লড়াই করেছে তাদেরকেও যেমন আমাদেরকে সম্মান করতে হবে, পাশাপাশি আমি মনে করি যেই সকল ছাত্ররা শহীদ হয়েছে, 2000 মানুষ মৃত্যুবরণ করেছে, 50,000-এর মতো এখনো অঙ্গ প্রত্যঙ্গ হানি, তাদের দিকটাকেও বিবেচনা করে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে বেসিক সংস্কারগুলো এমার্জেন্সি করতে হবে। ডক্টর ফজলুল হক, অসংখ্য ধন্যবাদ। এবার মোশাররফ হোসেন আসতে চাই। মোশাররফ ভাই, যে নতুন দল গঠন শিক্ষার্থীদের মধ্যে থেকে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এদের মধ্যে থেকে যে নতুন আমরা প্রায় নতুন দল গঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আমরা কয়েকদিন আগে একটা নামও শুনলাম, আবার তারা বলছে যে এটি তাদের দেওয়া নাম নয়, যেভাবে কিন্তু আলোচনাটি তো আছে, এই যে নতুন দল গঠন হতে পারে, সেটি তো রাজনৈতিক প্রক্রিয়ায় হতেই পারে, আপনারা সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু যদি একটু এর ভিতরের তথ্য বা পর্যালোচনা শুনতে চাই, এই নতুন দল গঠন হতে যাচ্ছে বা হতে পারে, এটিকে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কোনো ভাবনার মধ্যে বা পরিস্থিতির মধ্যে ফেলে দিল কিনা? না, এখানে আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দল নতুনভাবে গঠিত হতে পারে, এটা আমরা স্বাগত জানাই। কিন্তু আমাদের এখানে একটি প্রশ্ন আছে, কিন্তু যে কথাটি কিন্তু ডক্টর ফজলুল হক বলেছে, কিন্তু সেই দল যদি আপনার যারা বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের পৃষ্ঠপোষকতায় হয়,
রাষ্ট্রের তত্ত্বাবধানে হয় সেখানে কিন্তু আমাদের আপত্তি। কারণ আপনি একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু এই সরকারের জন্ম। আমরা যদি এখনো অনেক প্রশ্ন কিন্তু আমরা করি না বৃহত্তর স্বার্থে। আজকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব কিন্তু আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল না, তখন শুধু একটা চাকরির ব্যাপার ছিল। হ্যাঁ, আজকে প্রেক্ষাপটের কারণে আমরা কিন্তু বাস্তবতা মেনে নিয়েছি। আমরা বলেছি আগামী দিনে বাংলাদেশকে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটা কল্যাণমুখী রাষ্ট্র করা দরকার। যার কারণে কিন্তু দেখবেন আমরা যে 31 দফাটা দিয়েছি, এই দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের শুধু রাজনীতিবিদ না, আজকে যারা বাংলাদেশের নাগরিক আছে তাদের সেই চিন্তা চেতনাকে ধারণ করেই কিন্তু আমরা বিএনপির আমরা মনে করি যে 31 দফার মধ্যে আমরা কি আপনি দেখেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নেই। আপনি যেই তরুণটির বয়স আওয়ামী লীগ 16 বছর, আর তার বয়স যদি আপনার 17-18 না হলে তো সে ভোটার হতে পারবে না। তা 18 আর আপনি 16 হিসাব করেন, 34 বছর। যে তরুণটির বয়স তরুণ তরুণী বয়স সে আজকে ভোট কি জানে না। আমরা কেন আমরা বলেছি একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ভোটের অধিকার আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বলেছি। এবং আপনি দেখেন বাংলাদেশের অল পলিটিক্যাল পার্টি কারো দ্বিমত আছে কিনা কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে? এটা নিরপেক্ষ যেই নামে বলেন, আমি কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন, নিরপেক্ষ বলেন বা নির্বাচনকালী বলেন, যে শিরোনামই হোক, সবাই তো একমত। ইতিমধ্যে হাইকোর্ট কিন্তু এটা রায় দিয়ে দিয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ এস্টাবলিশড। আপনার সংকট সমাধান, কারণ নির্বাচন একটা নিরপেক্ষ সরকারের অধীনে হবে। তারপর আজকে ইতিমধ্যে আমরা বিশেষ করে এই যে বিএনপির নেতৃত্বাধীন যে জোট, আমরা বলেছি যে আগামী স্থানীয় সরকারের মানুষ এই যে দলীয় প্রভাবের কারণে ভোটের আগ্রহ হারিয়ে ফেলেছে। আমরা বলেছি স্থানীয় সকল নির্বাচন নিরপেক্ষভাবে হবে, কোনো দলীয় মার্কা ব্যবহার হবে না, প্রতীকের বাইরে হবে। একমাত্র জাতীয় সংসদ নির্বাচন ছাড়া কোথাও প্রতীক ব্যবহৃত হবে না। এইটাকে আপনি সংস্কার বলবেন না? কেয়ারটেকার গভর্নমেন্ট এটাকে সরকার বলবেন না? আমরা দেখেছি যে বিচার বিভাগকে ম্যানিপুলেট করা হচ্ছে। আমরা সেখানে বলেছি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করব, অটোমেটিক কিন্তু হাইকোর্ট করে ফেলেছে। আমরা বলেছি পাওয়ার ব্যালেন্স হবে, কারণ বাংলাদেশকে বলা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রীকে এমন বেশি পাওয়ার দেওয়া হয়েছে। আমরা বলছি রাষ্ট্রপতি না, আমরা নির্বাহী বিভাগকে বলেছি, বিচার বিভাগকে বলেছি, এই 3টে অঙ্গের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। এটাকে আপনি সংস্কার বলবেন না? আমরা বলেছি বাংলাদেশে একটা লোক যদি দীর্ঘদিন ক্ষমতা থাকে তার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয়, একটা ফ্যাসিস্ট মনোভাব তৈরি হয়। আমরা বলেছি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। এটাকে আপনি কি সংস্কার বলেন? আমরা শুধু দেয় না, আমরা বলেছি আজকে শুধু রাজনৈতিক দলগুলি মোটামুটি বাংলাদেশে আমরা নিরপেক্ষ ইলেকশন করতে পারি, কিন্তু সেই প্রভাব তো খুব একটা নাই। আমরা যার জন্য বলেছি রাজনৈতিক দলের বাইরে এই সমাজে অনেক কন্ট্রিবিউশন, যেমন সাংবাদিক শহীদ ভাই আছে, সে কি ইলেকশন করে না? আপনি শিক্ষকতা আছেন, করেন? ডক্টর ফজলুল হক রাজনীতির বিশ্লেষক করে। আমরা বলেছি না, এদের সমাজে আপনাদের সবার কিন্তু একটা কন্ট্রিবিউট আছে সমাজের জন্য। আজকে বাংলাদেশ যে এই স্বাধীনতা 53 বছর এই জায়গায় এগিয়ে এসেছে, শুধু কি রাজনীতিবিদরা করেছে? শুধু কি শিল্পী সাহিত্যরা করে? শুধু কি সাংবাদিকরা অবদান আছে না? তাহলে আপনাদের রোলটা কি জাতি গঠনে? আমরা বলেছি এদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা একটা দিক্কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রস্তাব আমরা করেছি। এটাকে আপনি কি পালন? তারপর আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম বলা হয় সংসদকে একটা রাবার স্ট্যাম্প তৈরি করা, আর্টিকেল 70। মানে দলের বিরুদ্ধে কথা বলা যাবে না, দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, দলকে আমরা বলেছি স্পেসিফিক 4টি বিষয় ছাড়া, আস্থা ভোট মানে সরকার যাতে পড়ে না যায়, অর্থ বিল, সরকার কোনো অ্যামেন্ডমেন্ট এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এই 4টি বাদে আপনি তুনাধনু করে ফেলতে পারবেন দলকে। তো এইটাকে কি আপনি সমালোচনার সুযোগ না থাকলে কিসের গণতন্ত্র? হ্যাঁ, গণতন্ত্র। এই যে এই বিষয়গুলি এখন আপনি বলতে পারেন তাহলে আপনার দলের মধ্যে কি এইটা কার্যকরী হবে? অবশ্যই। আর্টিকেল 70 যদি সংসদে আপনি জাতির সামনে দাঁড়িয়ে করতে পারেন তাহলে হয় দলের মধ্যে। এখন এই প্রশ্নটি আছে, আমি খুব খোলামেলা আলোচনাটি করছি মোশাররফ ভাই, যে আসলে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসলে, নির্বাচনের জনগণ সমর্থন দিলে যদি ক্ষমতা আসে, তাহলে 31 দফা এবং যে প্রস্তাবগুলোর কথা আপনারা বলছেন, ক্ষমতা আসলে সেগুলো আপনারা করবেন কিনা? অবশ্যই আমরা করব, আমাদের কমিটমেন্ট। এবং আমরা যাতে জনগণ এটার প্রতি আমরা যে কমিটমেন্ট থাকি, এর জন্য আপনি দেখেন আমরা অলরেডি বিভাগীয় আমরা এই কর্মশালা আমরা শেষ করেছি, অনেকগুলো করেছি, আমরা জেলা স্টার্ট করেছি, আমাদের অঙ্গ সংগঠন থেকে শুরু। অর্থাৎ আমরা জনগণের কাছে এই ধারণাটা আমরা প্রতিষ্ঠা করতে চাই যে আমরাও তাদেরকে সাক্ষী রেখে বলছি আগামী দিনে আপনারা যদি আমাদেরকে সুযোগটা দেন, এর ব্যত্যয় হবে। এর চেয়ে আপনি একটা দল জনগণের কাছে আত্মসমর্পণের আর কোন পদ্ধতি আছে আমি তো আর জানি। জি, মোশাররফ ভাই অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যাব। শহীদুল ইসলাম ভাই প্রশ্নটি রেখে যায়, আপনি শুরুর দিকে আলোচনায় বলেছিলেন যে বিগত সরকার তথা আওয়ামী লীগ সরকারের যে বিচার, সেই বিচারের জায়গাটিতে আইন প্রয়োগের প্রসঙ্গ খুব থেমে থেমে চলছে, এমনটি মনে হচ্ছে আপনার কাছে? আমরাও কিন্তু নানাভাবে পত্রপত্রিকায় কিংবা গণমাধ্যমে সেটি লক্ষ্য করছি। এর পিছনের কারণটি কি? আবারও সেই দেশে বিদেশে ষড়যন্ত্রের প্রসঙ্গ, এখানেও কোন ধরনের ষড়যন্ত্র আছে কিনা আপনার বিশ্লেষণ কি বলছে? বা আপনি একজন গণমাধ্যমের মানুষ, আপনার কাছে কি তথ্য আছে
সেই বিশ্লেষণ শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। সংস্কার শেষে নির্বাচন, এই বিষয়টি নিয়ে বিতর্ক কেন, এই শিরোনামে আজকের আলোচনা। শহীদুল ইসলাম ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া যে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের বিচারের প্রসঙ্গে আইন কেন থেমে থেমে চলছে, খুব কার্যকরীভাবে খুব দ্রুততার সাথে চলছে না কেন? জি, ধন্যবাদ। তো যে বিষয়টা আমি বলছিলাম আগে, যে বিচারের বিষয়টি কেন খুব ঢিমে তালে ধীরে ধীরে চলছে, এটার জন্য কার্যকর কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে কিনা বিচারের জন্য, এই বিষয়টি অন্তত আমার দৃষ্টিতে আমি যেটি বলবো, এটিতে রাজনৈতিক দল, দেশের সাধারণ মানুষ সন্তুষ্ট কিনা জানি না, আমি অন্তত সন্তুষ্ট না যেভাবে বিচার প্রক্রিয়াটি চলছে। তো আপনি দেখেন যে এদেশের মানুষ তো বারবার প্রতারিত হয়েছে। আপনি 71-এ দেখেন যে এদেশে যেই নীতিমালার ভিত্তিতে, চেতনার ভিত্তিতে দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। তো আমরা যেটি বলি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটি স্বাধীনতার 2 বছর পরেই সেখান থেকে যে সরকার গঠিত হয়েছিল তারা সেখান থেকে সরে এসেছে, যার কারণে মানুষ প্রতারিত হয়েছে। আবার একটি বিপ্লব বলবো, একটি বিপ্লবের মধ্য দিয়ে সে সময় আরেকটি পরিবর্তন হয়েছে 75 সালে। এরপরে আবার যে সরকারগুলো এসে ক্রমান্বয়ে মানুষ আশাহত হয়েছে বিভিন্ন সময়। ঠিক এই বিগত 5ই আগস্টের যে বিপ্লব, জুলাই বিপ্লব আমরা যাকে বলি, সেই বিপ্লবের মধ্য দিয়ে যেই চেতনা এদেশের মানুষ যে চেতনা নিয়ে বিপ্লবে শরিক হয়েছিল, সেই চেতনা আসলে ধরে রাখবার জন্য, সেই চেতনা অনুযায়ী চেতনার একটি বাংলাদেশ গঠন করার জন্য এখন যে কাজটি করা দরকার সেটি হচ্ছে যে যারা এই বাংলাদেশকে ফ্যাসিবাদের জায়গায় নিয়ে গেছিল তাদের বিচারটা খুব জরুরি। তো এই বিচার নিয়ে কিছু বিতর্ক সমাজে তৈরি হচ্ছে। অনেকে বলেন যে, আমাদের একজন উপদেষ্টা বলছেন যে মামলা হলেই তাদেরকে অ্যারেস্ট করা যাবে না, এটি গণতান্ত্রিক দিক থেকে এটি তার কাছে যৌক্তিক মনে হয় না। তাহলে মামলাটা হলো কি জন্য? সেটাই আমি বলতে চাচ্ছি যে মামলা হলো, এরপর এই যদি আপনি গণতান্ত্রিক অধিকার কাদেরকে দেবেন? যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, যারা ফ্যাসিবাদের দোসর, যারা ফ্যাসিবাদকে এদেশে প্রতিষ্ঠা করেছে, তাদের জন্য কি গণতান্ত্রিক অধিকার প্রযোজ্য কিনা, এটা একটি বিষয়। তো সেই জায়গাটিতে আসলে আমাদের যে গভর্নমেন্ট আছে তাদেরকে সঠিকভাবে অ্যাড্রেস করতে হবে যে গণতান্ত্রিক অধিকার কারা পাবার যোগ্য আর কাদেরকে দ্রুত বিচার আওতায় আনা দরকার। তো যারা এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে, তাদের নির্বাচনের প্রশ্ন নিয়ে অনেকে কথা বলে। তার মানে শহীদুল ইসলাম ভাই, যে বিগত সরকারের বিচারের প্রসঙ্গে সরকারের কাছে দেশের অথবা দেশের বাইরে থেকে কোনো প্রেসক্রিপশন আছে মনে হয় এরকম? দেশে এবং দেশের বাইরে থেকে প্রেসক্রিপশন আছে কিনা সেটি তো আমরা, যদি আমাদের কাছে পরিষ্কার কোনো তথ্য নাই, তারপরেও আমরা যেটি বুঝতে পারি যে পরিস্থিতি বা আলামত কি বলে, আলামত আমরা দেখতে পাচ্ছি যে বাইরে থেকে তো কিছু প্রেশার আমরা অতীতে মনে হয়েছে যে এরকম কিছু প্রেশার আছে, কিন্তু আমাদের এই প্রেশারটি যেখান থেকে আসার কথা, সেই দেশের একজন দূত এদেশে এসেছিলেন, একজন প্রতিনিধি এদেশে আসার পরে তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলছেন যে এদেশের জনগণের সাথে তারা থাকতে চান, দেশের জনগণের বিপক্ষে যেতে চান না। এটি তার পরিষ্কার বক্তব্য তিনি দিয়ে গেছেন। ভিতরে ভিতরে কিছু থাকলেও থাকতে পারে। তো যার কারণে যেটা বলেছেন সেটা তো অফিসিয়াল কথা, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে আপনি দেখেন যে নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। আপনি দেখেন এর মধ্যে দিয়ে এই বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য, পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য গুপ্ত হত্যা শুরু হয়েছে, যেটি আমরা দেখছি যে ইতিমধ্যে আমরা যে তালিকা পেয়েছি 5 জন ছাত্রকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায়। তো এটি কিসের আলামত? আজকে আমরা যে খবরটি আমাদের কাছে হয়তো এখন আসছে কিনা জানি না, দু একটি গণমাধ্যমে এসেছে। এরপরে আজকে দেখলাম যে একটি জাহাজে 7টি লাশ পাওয়া গেছে। এখন সেটি কি ডাকাতির ঘটনা নাকি অন্য কোনো ঘটনা নাকি ষড়যন্ত্র, এগুলো খতিয়ে দেখতে হবে এই সরকারকে। এই সরকার যেহেতু তারা সংস্কারের কথা বলছেন, তো আমার মনে হয় যে সংস্কারের কথা তারা বলছেন বারে বারে, আমরা যেটা বলি যে এই সংস্কারগুলো তাদের একার পক্ষে সম্ভব না। কারণ হলো যে বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, জামাত ইসলামী 40 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সংস্কার প্রস্তাবগুলো তো তাদের মানে আলোচনার মধ্যে, তাদের রাজনীতির মধ্যে রয়েছে। তো এখন এই সংস্কারগুলো কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপি কিন্তু লিখিত আকারে সরকারের কাছে দিয়েছে। সুতরাং এখন এই প্রস্তাবগুলো রেখে তারা আবার নতুন কি সংস্কার করবেন, যে সংস্কারগুলো করতে চান সেই সংস্কারগুলো কি এর মধ্যে নাই?
এখন এর পিছনে তাদের আর কোনো উদ্দেশ্য আছে কিনা, আর কোনো রাষ্ট্রের, যেটি বললেন যে আর কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশন তারা ফলো করছেন কিনা, এই বিষয়টি কিন্তু ভাববার একটি বিষয় আছে। নিঃসন্দেহে এটি আমার মনে হয় যে ভেবে দেখা প্রয়োজন। ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। ডক্টর ফজলুল কাছ থেকে এই ষড়যন্ত্রের প্রসঙ্গে এখনো কেন আমরা ষড়যন্ত্রের কথা শুনবো, যে একটা ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশের দিকে আমাদের পদযাত্রা, এখনো আমরা ঘুরে ফিরে শুনছি যে ষড়যন্ত্র চলছে। না, ষড়যন্ত্র তো ততক্ষণ পর্যন্তই আমাদেরকে ফিল করতে হবে যতক্ষণ পর্যন্ত একটা এক্সক্লুসিভ ইলেকশন না হবে। বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত ব্যালট পেপারে গিয়ে নিজ দায়িত্বে তার পছন্দের মার্কায় ভোট দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত নয় যে আপনার দেশ কোন দিকে যাচ্ছে। তো একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, তারা তাদের জায়গা থেকে সবসময় একটা কথা বলবে, সেটা ভোটের কথা। কারণ রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠিত হয়েছে তো এখানে ওই পান্তাবাদ ভেড়ে বসে বসে খাওয়ার জন্য না। তাদের কাজ হচ্ছে প্রথমত রাষ্ট্রের নিরাপত্তার জন্য তারা সর্বোচ্চ তাদের যে স্যাক্রিফাইস করবে, এবং সেটা নিশ্চয়তার জন্যই ভোটাধিকারের দিকে ধাবিত হবেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো মনে করে যে বিভিন্ন ধরনের ইকুয়েশন হইতেই পারে, এবং সেটা হওয়াটা অবাস্তব নয়। তবে এটা নয় যে তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন এখন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেই সন্দেহ পোষণ করছে, সেটা কিন্তু নয়। আপনি যদি একটা জায়গা দেখেন, ধৈর্য কিন্তু যদি এই দেশের রাজনৈতিক দলগুলো না ধরতো, কিংবা এখনো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি, ধরেন 1 ঘন্টার জন্য যদি বিএনপি জামাত এই সরকার থেকে পিছনে শুধু চলে যায় যে আমরা আর আপনার সাথে নাই, আপনাকে ব্যাকআপ দেবো না, ডু ইউ থিঙ্ক দে ক্যান এক্সিস্টিং? নো, তারা পারবে না, কোনো অবস্থায় তাদের সেই শক্তিটা নাই। রাজনৈতিক দলগুলো, আমরা 5 তারিখ কেন বিজয় অর্জন করলাম, এই অর্জনের পিছনেও যে কারণটা ছিল সেটা হচ্ছে সমগ্র মানুষটা এখানে কিন্তু সংযুক্ত হয়েছে। আমরা সংস্কারের পক্ষে, রাজনৈতিকভাবে সমস্ত মানুষগুলো আশা প্রত্যাশা করে যে আগামী দিনের একটি সুন্দর জায়গায় নির্বাচন হবে, সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না হবে ষড়যন্ত্র ধাবিত হবে। তবে এখানে একটা বিষয় আপনাকে তো স্পষ্ট ক্লিয়ার যে আমাদের দেশে ষড়যন্ত্র হচ্ছে না, সেটা না বোঝার কারণ কি? পাশের দেশে বসে আমার দেশ থেকে খুন করা নেত্রী শেখ হাসিনা গিয়ে সেখানে বসে বসে আমার দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত কুৎসা গাচ্ছেন, ভিন্নতা প্রকাশ করছেন, মতামত প্রকাশ করছেন, সেগুলো আবার প্রকাশ করছেন, চট করে চলে আসবেন বলছেন। আবার এই যে স্বাধীনতার সময়ও দেখেন আমার দেশের বিজয় দিবসকে অস্বীকার করছে ওই দেশে বসে মোদি, কিন্তু সেখানে কিন্তু আওয়ামী লীগের কোনো একটা স্টেটমেন্ট নেই। তার মানে রাষ্ট্রটাকে তারা বিশ্বাস করে কি করে না সে নিয়েও তো ষড়যন্ত্র। সেক্ষেত্রে বর্তমান সরকার যে কাজগুলো করছে বা যে ব্যবস্থাগুলো নিচ্ছে, এর বাইরে আর কি করা যায়? না, সরকার যেটা করছে, সরকারকে অনেকাংশে আমরা ধন্যবাদও জানাই, কারণ সরকার যে করছে না সেটা নয়, কিন্তু সরকারের যে সরকার তো করছে, আমি তো সেটাই বললাম যে সরকার যা যা করছে এর বাইরে আর কি করতে পারে। অবশ্যই আমাদের এখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনমুখী আমাদের বাংলাদেশকে গঠন করা দরকার, এবং সেখানে বেসিক কিছু সংস্কার করে যদি ওই পর্যায়ে যেতে পারে তাহলে সরকার সফল হবে, জনপ্রিয়তা ধরে রাখতে পারবে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তিত্ব, আমাদের পূর্ণাঙ্গ আস্থা তার উপরে আছে, এবং এখন পর্যন্ত আমরা তাকে সাপোর্ট করে যাচ্ছি, এবং বাংলাদেশের জনগণ মনে করে যে ওনার মতো একজন নোবেল লরিয়েট নিশ্চয়ই কোনো চিট করবে না, জনগণের সাথে প্রতারণা করবে না। তার জায়গা থেকে কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার প্রেস সচিব যখন আরেকটা বক্তব্য দেয়, সেখানে দেখা যায় যে আরো 6 মাস ডিস্টেন্স। একজনে যখন বলে যে 2025-এর মধ্যেই হচ্ছে, আর একজনের 26-এর মাঝামাঝি চলে যায়, তার মানে আমাদের তখন সন্দেহের দানাটা একটু বাধা শুরু হয়। তার মানে এই নয় যে আমরা 25 কিংবা 26। নির্বাচন কমিশন তো বলছে যারা 25-এর মধ্যে নির্বাচন হবে এরকম এই বিষয়টি মাথায় রেখে তারা প্রস্তুতি নিচ্ছে। অবশ্যই তাদের সেই জায়গা থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, তাদের পিছনে আমরা কাজ করব, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে দল নিরপেক্ষ একটি আদর্শিক নির্বাচন। সেজন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই এই নির্বাচন, ডক্টর ফজলুল হক, নির্বাচনের প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো, জামাত ইসলামী বলুন, বিএনপি বলুন, তারা তো তাদের বক্তব্য সরকারকে তোরা বলবেই, সেই প্রস্তাবনার জায়গাগুলো তারা তো বলবেই, কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জন আকাঙ্ক্ষার প্রশ্নে যে বক্তব্য সরকারের কাছে থাকবে সেটি কি সরকার একেবারে এড়িয়ে যেতে পারবে? না, অবশ্যই পারবে না। শিক্ষার্থীরা আমাদেরকে সম্মান করতে হবে। দেখেন, শিক্ষার্থীরা এবছরের আন্দোলনে জড়িত ছিল বিধেই আমরা স্বাধীনতা পেয়েছি, এবং সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোও কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদেরকে অ্যাকনলেজ করছে। আপনি কি কম মনে করেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাত্র 4 মিনিটের একটা ভিডিও দিয়েছেন, তার মধ্যে ছাত্র দলের কথা নাই, বিএনপির কথা নাই, তার অন্য কারো কথা নাই, শুধুমাত্র শহীদ হওয়া ছাত্র জনতার কথা উল্লেখ করে তিনি বক্তব্য দিয়েছিলেন, কিন্তু এই 5 তারিখের পরে বিএনপির একটা সমাবেশকে কেন্দ্র করে। আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটি সভা সমাবেশে কিন্তু এগুলো সব রাজনৈতিক দলগুলো করছে, কিন্তু ইনোসেন্ট ছাত্রদের কোনো প্রবলেম কিন্তু এখানে নাই। আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু সমস্যাটা হচ্ছে কিছু কিছু জায়গায় ছাত্রদের ছদ্মবেশে কোনো একটি চক্রান্তকারী ঢুকে দেশের একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চায় কিনা সেটা তাদের চিহ্নিত করা কি খুব কঠিন কাজ? না, কঠিন কাজ না, কিন্তু সেজন্যই আমরা আমাদের সভা
সেমিনার, সিম্পোজিয়াম, বক্তব্য আমরা দিয়ে যাব, জনগণকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব, জনগণকে সাথে নিয়ে লড়াই করব। কিন্তু জনগণকে ভাবতে হবে যে স্বৈরাচার আমরা পতন ঘটিয়েছি, কিন্তু আপনি সবার ঘাড়ে সেই স্বৈরাচারী তকমা লাগিয়ে দিয়ে রাজনীতিবিদদেরকে এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, কারণ এটা 11তেও হয়েছিল, সফল হয়নি, ভবিষ্যতেও কেউ সফল হতে পারবে না। তবে অবশ্যই আমি আপনার ছোট্ট একটা পয়েন্টে আমি আপনাকে বলে যেতে চাই, শিক্ষার্থীদের যে পয়েন্টটা তুলেছেন, এবছরের রাজপথে আন্দোলন করেছে 14 বছর 15 বছরের ছেলেরাও। আপনি যদি মনে করেন যে এই শিক্ষার্থীরা বাংলাদেশের এত বড় একটি রোল প্লে করতে পেরেছে, আন্দোলন করতে পেরেছে, তাহলে এই সরকারের উচিত হবে যে কোনো মূল্যে তাদেরকে ভোটাধিকারের ওই 18 বছর থেকে যদি তারা পারে সংস্কারের মধ্যে শিক্ষার্থীদের জন্য 14 কিংবা 15 বছর নির্ধারণ করতে। কারণ যারা মোদিকে আজকের এই ভারতের বিরুদ্ধে লড়াই করে রাস্তায় শহীদ হতে পেরেছে, মৃত্যুবরণ করতে পেরেছে, শেখ হাসিনাকে বিদেশে তাড়িয়ে দিতে পেরেছে, তারা বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার রাখে। সেটা আপনার একটা প্রস্তাব হিসাবে থাকলো। ডক্টর ফজলুল হক, অসংখ্য ধন্যবাদ। এবার মোশাররফ হোসেন, মোশাররফ ভাই আসতে চাই, এখনো কি প্রতি বিপ্লবের ওই বিষয়টি কি আমাদেরকে ভয় দরিয়ে দেয় কিনা, বা আপনারা সেটা নিয়ে ভাবেন কিনা? না না, ভয় দেরিয়ে দেওয়া না, যেটি তিনি বললেন যে নানা ধরনের ছদ্মবেশে অনেকেই করতে পারে। ষড়যন্ত্র কিন্তু আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি দেখেন এই যে বিশেষ করে এই 5ই আগস্টের পর বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। একটা হলো একটা আনসারের একটা বিদ্রোহ দেখেছেন, হাইকোর্টে আগের যারা সাবেক প্রধান বিচারপতি তাদের নেতৃত্বে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা ছিল। তা প্রতিনিয়ত আজকে বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। আজকে একটা পার্শ্ববর্তী দেশ থেকে আজকে বাংলাদেশের সাম্প্রদায়িক অশান্তির একটা গালগল্প বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে। এগুলি কি আপনি ষড়যন্ত্র বলবেন না? হ্যাঁ, ষড়যন্ত্র তো ছিলই বাংলাদেশের বিরুদ্ধে সব সময়, কিন্তু এটা বাংলাদেশের মানুষ সবসময় মোকাবেলা করেছে। হয়তো কখনো সময় লেগেছে, কখনো তাৎক্ষণিক মোকাবেলা করা গেছে। এখন আপনি মনে করেন আজকে আমাদের একটি প্রতিবেশী দেশ, আমরা কি বলি, ইন্ডিয়া আমাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের ব্যাপক সহযোগিতা করছে। আমরা তো কৃতজ্ঞতার সাথে, কৃতজ্ঞতা অর্থ এই নয় যে আপনার দাসত্ব বরণ করা, বরং তারা এখানে এসে দাদাগিরি করবে, এটা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না। বরং ভারতের উচিত, তারা নিজেদেরকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাবি করে, তাদের উচিত বাংলাদেশের গণতন্ত্রের প্রতি, এই জন আকাঙ্ক্ষার প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করা। কিন্তু সেক্ষেত্রে আমরা চরম শৈথিল্য আমরা দেখতে পাচ্ছি। এইটাই আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ক্ষোভ। এবং আপনি দেখেন আজকে এই ভারত উপমহাদেশে আপনি দেখেন শ্রীলঙ্কা তাদের সাথে নাই, নেপাল তাদের সাথে নাই, মালদ্বীপ তাদের সাথে নাই, পাকিস্তান তাদের সাথে নাই। এখন বর্তমানে বাংলাদেশেও আমরা কিন্তু বারবার প্রতিবেশী সুলভ আচরণ রক্ষা করে চলতে চাই, কিন্তু তাদের যে ভূমিকা তাতে কি বাংলাদেশ কি তাদের সাথে আগামী দিনে থাকবে? বরং ভারতের নীতি নির্ধারকদের মূল্যায়ন করা উচিত, কেন এই প্রতিবেশী রাষ্ট্রগুলি তাদের প্রতি আস্থা রাখতে পারছে না। এইভাবে তাদের কিন্তু নতুন আমাদের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি দেখেন না, কোনো ঘাটতি নেই, আমি মনে করি ঘাটতি। বরং আমাদের এখন বর্তমানে এই যে একটা নির্দলীয় সরকার যেটা বলি, তারা সাহসিকতার পরিচয় দিচ্ছে। কারণটা কি? কারণ রাজনীতির দলগুলোর নিঃস্বার্থ সমর্থন। এবং আপনি দেখেন যে কোনো ক্রাইসিস হোক, রাজনৈতিক দলগুলো কিন্তু তার সামনে এসে দাঁড়িয়েছে। আমারও মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের এই কর্মতৎপরতাকে তাদেরও শ্রদ্ধা জানানো উচিত। এই নানা কথা গালগল্প যে আমরা শুনছি, এগুলি বাদ দিয়ে তাদের স্টেট পলিটিক্যাল পার্টির সাথে তাদের সুসম্পর্কটা আরও জোরদার করা। কারণ আপনাকে একটা জিনিস বলি, আজকে আপনি সংস্কার চান, সংস্কারটার বৈধতা কে দেবে? আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদে কারা যাবে? রাজনৈতিক শক্তিগুলি। সেই রাজনৈতিক শক্তিগুলিকে যদি আপনি আস্থায় নাড়তে না পারেন, তাহলে আপনি সংস্কার বাস্তবায়ন করবে কে? এটা সংসদে তো করতে হবে। সুতরাং আমি মনে করি এই সরকার সবচেয়ে বেশি সম্পর্ক রাখা উচিত রাজনৈতিক দলগুলির সাথে, কারণ তাদের আগামী দিনের বৈধতা এবং এই সেখানে কি কেউ কাছে কেউ দূরে এরকম মনে হয়? এটা তাদের ভূমিকার উপর নির্ভর করবে। এখনই এটা মন্তব্য করার মতো সময় আসে নাই। বরং আমরা মনে করি রাজনৈতিক দলগুলির সাথে তার নিবিড় সম্পর্ক রাখা উচিত। কারণ আপনি যেই সংস্কার করেন না কেন, আমরা মনে করি যে এটা এই সরকার একটা শর্ট টাইম সংস্কার করে যেতে হবে। মিড টার্মটা হয়তো তারা শুরু করবে, স্টার্ট, কিন্তু লং টাইম কিন্তু আগামী গভর্নমেন্ট ছাড়া পারবে না। সুতরাং একটা সংস্কার, একটা পরিবর্তন তখনই বাস্তবায়ন হবে যখন এটাকে আপনি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের মাধ্যমে বাস্তবায়ন করবেন। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যাব। শহীদুল ইসলাম ভাই, বিরতি থেকে ফিরে এসে শুনবে, একই সাথে শুনতে পারলে খুব ভালো হতো। সেটি হচ্ছে যে ঐক্য প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা আলাপ আলোচনাটাকে চালিয়ে যেতে হবে, এবং আপনারাই বলছেন যে সরকারকে আরও সতর্ক থেকে, সজাগ থেকে কাজ করতে হবে। কারণ সরকার যে পদক্ষেপগুলো বা যে ব্যবস্থাগুলো নিয়ে সতর্ক এবং সজাগ আছে, এর বাইরে সরকার আর কি ভাবতে পারে? আপনি একজন গণমাধ্যমের মানুষ, সেই দৃষ্টিভঙ্গি থেকে বা দৃষ্টিকোণ থেকে প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। সংস্কার শেষে নির্বাচন, বিতর্ক কেন, এই শিরোনামে আলোচনা। শহীদুল ইসলাম ভাই, যে প্রশ্নটি যে সরকার আরও কীভাবে সতর্ক থাকতে পারে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সার্বিক অবস্থা বিচার বিবেচনা করেই তারা কিন্তু চলছে, সিদ্ধান্তগুলো নিচ্ছে। আরও কীভাবে সতর্ক থাকতে পারে যে অভিযোগগুলো কিংবা যে ধরনের অস্বস্তিগুলো আছে এগুলোকে যাতে দূর করা যায়? দেখুন, সরকার আরও কিভাবে সতর্ক থাকতে পারে এই প্রশ্ন যদি আমরা আসি, যে আপনি দেখবেন যে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে যে জিনিসটি প্রথম মাথায় নিতে হয় সেটি হচ্ছে জনগণ কি চাচ্ছে, জনগণের চাওয়াটা কি। জনগণের চাওয়াটা পূরণ করার মূল দায়িত্ব হচ্ছে সরকারের। সুতরাং জনগণের চাওয়া পাওয়ার সাথে যদি সরকারের কাজের বৈপরীত্য দেখা দেয়, মিল না থাকে, তখন জনগণ তার সেই সরকারের বিপক্ষে দাঁড়ায়। কারণ হচ্ছে যে এই বিগত সরকার যেটি প্রমাণ করেছে যে তারা জনগণের সাপোর্ট, জনগণের সমর্থন, এটিকে তারা তোয়াক্কা করে নাই, জনগণের ভোটের তোয়াক্কা তারা করে নাই। যার কারণে এদেশে তারা পুলিশ দিয়ে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিল, পুলিশ দিয়ে দেশ চালাতে চেয়েছে এবং দীর্ঘদিন তারা চালিয়েছে। জনগণ তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যার কারণে যে আন্দোলনটি হয়েছে, আমরা যেটি বলি যে ছাত্ররা আন্দোলন হয়েছে, বিগত দিনেও আন্দোলনে ছাত্ররা ছিল, ছাত্ররাই মুখ্য ভূমিকা পালন করেছে আন্দোলনে। বিগত দিনের আন্দোলন আমরা যদি 90-এর গণ অভ্যুত্থান দেখি, 71-এর 69-এর গণ অভ্যুত্থান, এরপরে স্বাধীনতা যুদ্ধ, সেখানে ছাত্রদের বড় ভূমিকা ছিল। পার্থক্যটা ছিল হলো যে তখন রাজনৈতিক নেতৃবৃন্দ সেটি সামনে নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা তাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে। আর এবার ছাত্ররা সামনে ছিল, রাজনৈতিক দল, সাধারণ মানুষ তাদের পিছনে ছিল। পার্থক্য এতটুকু। তো চাওয়ার কিন্তু পরিবর্তন হয়নি। জনগণ যেটি চায় যে তারা কোনো ফ্যাসিবাদকে তারা ক্ষমতায় দেখতে চায় না, তারা গণতান্ত্রিক অধিকার চায়, বাক স্বাধীনতা চায়, গণতান্ত্রিক অধিকার চায়। তাদের এই চাওয়া তো 90-তেও ছিল, 90-তেও ছিল, এবং সেই চাওয়াটি যখন কোনো সরকার ধারণ করে না, তখন হলো জনগণ তাদের বিপক্ষে দাঁড়ায়। এটি একটি সরকারকে সেই জায়গাটিকে আগে নিশ্চিত করতে হবে যে জনগণের চাওয়া আমি পূরণ করতে পারতেছি কি না, জনগণ কি চায়। এটি যেমন বিদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এদেশে বলছে যে চোখে চোখ রেখে আমরা কথা বলবো, কিন্তু জনগণের সাথে কি করবেন? জনগণ কি চায়, জনগণের চোখের দিকে তাকিয়ে জনগণ কি চায় সেটি যদি পূরণ করতে না পারেন, জনগণ কিন্তু আপনাদের বিপক্ষে দাঁড়াতে দেরি করবে না। যেটি বলছে আমাদের ফয়েজ ভাই, যে সরকার কি 1 ঘন্টা টিকে থাকতে পারবে? আমি এর আগের একটি টকশোতে বলেছিলাম যে এই রাজনৈতিক দলগুলো যদি সরে যায়, এই সরকারের কাছ থেকে সমর্থন তুলে নেয়, 2 দিনও তারা ক্ষমতায় থাকতে পারবে কিনা, এটি আমি বলেছিলাম। তো সেই জায়গাটি তো চিন্তা করতে হবে। কারণ হলো যে বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার, পুলিশ দিয়ে, বিভিন্ন বাহিনী দিয়ে জনগণকে দমিয়ে রেখেছে, তাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। কিন্তু এই সরকার কি সেটি পারবে? এই পুলিশ বাহিনী দিয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের দাবি থেকে সরিয়ে দিতে পারবে? সেটি যদি না পারে, তাহলে উচিত হলো তাদের যে রাজনৈতিক দলগুলো কি চায়, জনগণ কি চায়, তার ভিতরে যদি যৌক্তিক দাবি থাকে সেটি তাদের মানা উচিত। আর যদি অযৌক্তিক দাবি থাকে সেটাকে অ্যাড্রেস করে বলা উচিত যে এই দাবিগুলো আপনার যৌক্তিক নয়। কিন্তু রাজনৈতিক দলগুলো যে সকল রাজনৈতিক দল যে একই বিষয় একই সময়ে চাচ্ছে, ব্যাপারটা তো এরকমও না। একই বিষয় নির্বাচনের প্রসঙ্গে তো আমরা শুনছি যে দূরত্ব আছে, কেউ খুব বেশি দূরত্ব কি আছে? আমি খুব বেশি দূরত্ব বলবো না। একটি বলছে যে আমরা একটা রোডম্যাপ স্পষ্ট করে বলবো, আর একটি বলছে আপনারা একটি যৌক্তিক সময়ের মধ্যে দেন। যৌক্তিক সময়টা বলতে তারা কথা কিন্তু কাছাকাছি, যৌক্তিক সময় বলতে তারা অনির্দিষ্ট বুঝান নাই। আমরা যদি বলি এখন বাংলাদেশে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এরপরে জামাত ইসলামী, তো সুতরাং তাদের চাওয়াটা তো কাছাকাছি। সুতরাং এই চাওয়ার মধ্যে খুব বেশি ফারাক আছে বলে আমি মনে করি না। সুতরাং সেই চাওয়াটিকে তাদের মানে মাথায় রাখতে হবে সরকারকে, এবং সেইটা চাওয়াটি যদি না থাকে, এদেশের অধিকাংশ মানুষের নেতৃত্ব এখন এই 2 দল দেয়। যদি আমরা মনে করি যারা রাজনীতিতে সক্রিয়, তো এই সক্রিয় রাজনীতিকরা তাদের সাথে আছে। সুতরাং তারা যেটি চায় সেটি আপনি মাথায় যদি না রাখে, তাহলে এই সরকার আমি মনে করি যে একটি ভুল করবে। কারণ হলো যে তারা যেভাবে তাদের সংস্কারগুলো, একজন উপদেষ্টা আজকে হয়তো আসছে বিভিন্ন মিডিয়াতে বলেছে যে আমরা যতদিন থাকি সংস্কার চালিয়ে যাব। তো এখন আপনি সংস্কার একটি রাষ্ট্র পরিচালনার জন্য, একটি আমাদের জনগণের চাহিদা অনুযায়ী একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য আপনি 1 বছর 6 মাস, 1 বছর 1.5 বছর সময় পেলে সব সংস্কার করতে পারবেন? আপনার একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করবার জন্য যে সংস্কারগুলো দরকার সেটি আপনি নির্দিষ্ট করে এরপরে কাজে আগালে আমার মনে হয় যে এটা মানে দেশের জন্য ভালো, আপনাদের জন্য ভালো, অধিকতর ফলাফল বা প্রভাব, ইতিবাচক প্রভাব তৈরি হবে। নিঃসন্দেহে। শহীদুল ইসলাম ভাই, ডক্টর ফজলুল হক আসতে চাই যে
ঐক্য তৈরি করার প্রশ্নে আস্থা একটা বড় প্রশ্ন। সেই আস্থার জায়গাতেও নির্বাচন বা ক্ষমতার প্রশ্নে আমরা এক থাকতে পারবো কিনা? না দেখেন, আস্থার জায়গাটা কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশের সকল মানুষই মনে করে যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন আপনি 0 পয়েন্টের হিসাবটা ধরেন, আওয়ামী লীগ বলেছে আসবে, সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ ইস্যুতে তারা ওখানে উপস্থিত ছিল, প্রতিবাদ করেছে। শেখ হাসিনার যে কোনো ইস্যু বাংলাদেশে যখন আসে, কেন জানি আমরা সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে আবার এক হয়ে যাই। আমি নিজেই বৈষম্য বিরোধী আন্দোলনের সেই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি, বিএনপি করা সত্ত্বেও আমাকে সেখানে তারা অ্যাকনলেজ করেছে। আমি বক্তব্য দিয়েছি, আমি জামাতের প্রোগ্রামে সেখানে গিয়েছি, দেখেছি, অন্য অন্য রাজনৈতিক দলগুলোর সাথেও দেখেছি, আমার নিজের পার্টির প্রোগ্রামগুলোতে দেখেছি। তো আস্থার জায়গাটা হচ্ছে যে আমাদের কিছু কিছু সময়ের উপর নির্ভর করে। এখন বাংলাদেশে শেখ হাসিনার ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের ছাড় নেই, বাংলাদেশে কোনো সুযোগ নাই যে উনি এখানে আসবে। কিংবা ক্ষমতার প্রশ্ন কি হবে? ক্ষমতার প্রশ্ন আমরা ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। এই জায়গায় যারা এর বিরুদ্ধে কথা বলবে তারা হচ্ছে স্বৈরশাসক, তারা হচ্ছে স্বৈরশাসকদের দোসর। আমরা তো কোনো রাজনৈতিক দলই বলতে পারবে না যে আমি বিনা ভোটে নির্বাচিত হতে চাই, তার মানে সে তো রাজনৈতিক দল না। জামাত কি বিনা ইলেকশনে এখানে কোনো জায়গায় ক্ষমতায় আসতে কিংবা বিনা ভোটে তারপরে কি তারা কোনো একটা এমপি কিংবা মন্ত্রী হতে চাবে নাকি? বা যে বিএনপি তো প্রশ্নই আসেন। আপনি তো তারেক রহমান সাহেবের রিসেন্ট বক্তব্য যদি শোনেন, তিনি তার কর্মীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ভাববেন না যে আমার দল ক্ষমতায় এসে গেছে, আপনার দল ক্ষমতায় আসবে, আপনি অনেক দূরে অবস্থান করছেন। তার মানে কি ইঙ্গিত দিচ্ছেন যে তোমরা যা চিন্তা করছো ওই চিন্তা নিয়ে বসে থাকবে না, জনগণের কাছে যাও, জনগণের আস্থা অর্জন করো। তো আমাদের আস্থা অর্জনের জায়গাটা কিন্তু জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের যত দূরত্ব তৈরি হবে ততই তারা বেনিশ হবে। যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে, জাতীয় পার্টির ক্ষেত্রে হয়েছে। কই, তারা তো জনগণের দল না। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে বিদায় আজকে তাদেরকে ওই ধরনের নেগোসিয়েশন করে তারপরে এমপি হতে হচ্ছে। 2024-এর ইলেকশনটায় দেখেন আপনার শেখ হাসিনাকে কি করতে হয়েছে, 15% ভোটও কালেক্ট করতে পারে নাই। আমরা জানি 2% 3% ভোট কালেক্ট হয় নাই। সেখানে জাতীয় পার্টির মতো একটা দলকে তার 26টা আসনে নৌকা প্রার্থী উড্ডু করে তারপরে ইলেকশন করাতে হয়েছে। তার মানে জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই এবং ভোটের প্রতি আস্থা নেই। তারপরে ইগল টিগল দিয়ে তারা তাদের দামি ইলেকশন করলো। সো আমরা মনে করি বাংলাদেশের জনগণ আস্থা তৈরিতে ঐক্যবদ্ধ, হাসিনা ইস্যুতে, শেখ হাসিনা ইস্যুতে এবং ভোটের ইস্যুতে। আগামী দিনে যারা এই আস্থার জায়গা থেকে একটু হলেও ভিন্ন জায়গা পোষণ করবে, সে হোক বৈষম্য বিরোধী আন্দোলনের চরিত্রে কিংবা একেবারে শায়েখ আল্লামা কিংবা একেবারে হুজুরি চরিত্রে, কোনো চরিত্রই এদেশের জনগণ কিন্তু কোনোভাবেই ছাড় দিবে না, কারণ জনগণ হচ্ছে এদেশের বাস্তবতার সাথে ঐক্যবদ্ধ থাকে। আগামী দিনে আমরা শেষ মন্তব্য এখনই শুনছি না, মোশাররফ ভাই, মোশাররফ শেষ মন্তব্য কি বলবেন ছোট করে? আর আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশ উত্তরণের জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার। সেই প্রক্রিয়া আপনি যত দ্রুত করবেন তত কিন্তু বাংলাদেশের জন্য মঙ্গল, কারণ সবার আগে তো আমাদের বাংলাদেশ। আজকে ইতিমধ্যে দেখেন আপনার এই সরকারের অনেক ক্ষেত্রে অনেকগুলি দুর্বলতা আছে। আইনশৃঙ্খলা রক্ষা এখনও আমরা সঠিকভাবে করতে পারিনি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, প্রশাসনের চরম অস্থিরতা আমরা এখনও একটা স্থির অবস্থায় আনতে পারিনি। আপনি কি দেশটাকে আরও একটা ঝুঁকির মধ্যে ফেলে দেবেন? না। তাহলে কি করতে হবে? আপনি একটা জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেটা জনগণ মনে করে যে রাষ্ট্রের মালিকানা আমাদের আছে। দীর্ঘদিন হাসিনা এই মালিকানা থেকে তাদেরকে বঞ্চিত করেছে। সুতরাং জনগণের মালিকানা যদি আপনি তাদের হাতে ফিরিয়ে দিতে হয়, তার একটাই পদ্ধতি, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচন। তাহলেই আমার মনে হয় বাংলাদেশ আগামী দিনে একটা চমৎকারভাবে তার গতিপথে সে চলতে শুরু করে। নতুন বাংলাদেশ বিনির্মাণের সে জায়গাটা অনেক সহজ হবে। জি, শেষ মন্তব্য কি বলবেন খুব ছোট করে ডক্টর ফাজিল? আমি মনে করি যে আগামী দিনের বাংলাদেশে আমাদের ঐক্যমতের বিকল্প নাই, আমাদের সবাইকে মিলে দেশ গঠন করতে হবে। এবং এই সরকার কিন্তু আমাদের আন্দোলনের ফসলের সরকার। এই সরকারের ভুল ত্রুটি অনেক আছে, থাকলেও আমরা এই সরকারকেই ব্যাকআপ দিয়ে ততক্ষণ পর্যন্ত নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন না হয়। দেশবাসীকেও সেটা অনুরোধ করি। শহীদুল ইসলাম জি, যেই চেতনা নিয়ে এই বিপ্লবটি সাধিত হয়েছে, আমরা চাই যে এই চেতনাকে ধরে রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং তারা সেই চেষ্টার মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচনের কথা বলছেন নির্বাচন করবেন। একটি নতুন সরকার, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গণতান্ত্রিক সরকার এদেশে তারা নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে, যারা নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে সেই সরকারটি আমরা প্রত্যাশা করি, জনগণ প্রত্যাশা করে। অসংখ্য ধন্যবাদ বাবা শহীদুল ইসলাম, ডক্টর ফাজিল হক এবং এবিএম মোশাররফ হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।